গণভোটের সময় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও মতবিরোধ। ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বার্থে ছাড় দেওয়ার আহ্বান। রাজধানীর মোহাম্মদপুরে রাসেল নামের এক তরুণ খুন। হত্যার মূল হোতা পেপার বাবু ও তার সহযোগী মোবারক গ্রেপ্তার। লোকসানের কারণে মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ করল সিরাজগঞ্জের খামারিরা। দাম বাড়ানোর দাবি। বগুড়ায় বিমানবন্দর চালুর কথা থাকলেও অগ্রগতি নেই। রেলপথ প্রকল্পেও দ্রুত বাস্তবায়ন চায় উত্তরের মানুষ। এবং কয়েকদিনের অতিবৃষ্টির পর কেনিয়ায় ভূমিধসে অন্তত 21 জনের প্রাণহানি। এখনো খোঁজ মেলেনি আরও 30 জনের। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সানিম রিথা। নির্বাচন না পেঁচানোর স্বার্থে বিএনপি আরও ছাড় দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে গণভোট আগে না নির্বাচনের দিন, এই দুই পক্ষই অকট্ট যুক্তি দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হ্যাঁ না মতামতের জটিল বিষয় বুঝতে জনগণকে সময় দেওয়া প্রয়োজন হলেও নির্বাচনের দিন গণভোট সরকারকে সাংবিধানিক সংকটে ফেলবে বলে মনে করছেন কেউ কেউ। তবে সব কিছু ছাপিয়ে রাজনৈতিক দলগুলোকে ইগো থেকে বেরিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। বিস্তারিত। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নেই। আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে। গণভোট অনুষ্ঠানের সময় নিয়ে দুই মেরুতে বিএনপি ও জামায়াত ইসলামী। এমনকি জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনেও যেতে চায় না জামায়াত ও এনসিপি। এমন বাস্তবতায় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যে নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখছেন অনেকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে, আর মাসের পর মাস রাজনৈতিক দলের বৈঠকগুলো বাজে খরচ হবে। তবে পরিস্থিতি যাই হোক, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের স্বার্থে সাংবিধানিক আদেশ, নোট অব ডিসেন্ট সহ অনেক কিছুতেই বিএনপি ছাড় দেবে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আইনগত আদেশ যেটা, এই আদেশ দেওয়ার এখতিয়ার চিফ অ্যাডভাইজারের নাই, এটা প্রেসিডেন্ট দিতে পারে। উপদেষ্টা পরিষদ বিষয়টা চূড়ান্ত করার পরে এটা প্রেসিডেন্টের মাধ্যমে আসলেও আমি কোনো সমস্যা দেখি না এটা। সুতরাং আমার মনে হচ্ছে যে বিএনপি এই আইনগত আদেশের বিরোধিতা করবে না, যদি এখনও করতেছে। কারণ মানে তাদের যেটা বড় এপ্রিহেনশন বলে আমার মনে হয়, যেটা বড় আতঙ্ক যে নির্বাচনটা না পিছায়া যায়, সেইটাকে ঠেকানোর জন্য তারা হয়তো শেষ পর্যন্ত এটা মেনে নেবে। এদিকে গণভোট কোনোভাবেই নভেম্বরের মধ্যে হওয়া উচিত নয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ সাহান। সাংবিধানিক 48টি বিষয় গণভোটে যাবার আগে তা নিয়ে সুস্পষ্ট ধারণার জন্য নির্বাচনের দিনে গণভোট হওয়া অধিক যুক্তিযুক্ত বলে মনে করেন তিনি। আপনি 48টা প্রস্তাবের একটা প্যাকেজ জনগণের কাছে দিচ্ছেন। এখন জনগণকে তো বুঝতে হবে আমি কিসের উপরে ভোট দিচ্ছি। আমি হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এটা যদি আমি না বুঝি তাহলে তো ভোট দেওয়ার কোনো অর্থ হয় না। এটা তো সিম্পল একটা এক্সারসাইজ হচ্ছে সেইটা। তাহলে আপনাকে এই কমপ্লিকেটেড জিনিস বোঝার জন্য তো জনগণকে সময় দিতে হবে, রাজনৈতিক দলগুলোর জনগণের কাছে যেতে হবে, বলতে হবে, এইটা হচ্ছে ঘটনা। এবং এর মাঝখানে আবার হচ্ছে সরকারের প্রস্তুতিও নিতে হবে। এই জিনিসটা কি 1 মাসের মধ্যে সম্ভব? তো আপনি যদি নভেম্বরের মধ্যে এটা করেন তাহলে এইটার কোনো যেটা হবে সেটা একটা পারফেক্টলি এটা কোনো রেজাল্ট হবে না, বরং এটা একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের অস্তিত্ব সংবিধানে না থাকায় নির্বাচনের আগেই গণভোট অবশ্যই প্রয়োজন বলে মনে করেন আইনজীবী আবু হেনা রাজ্জাকি। গণভোটে যখন পাঠানো তখন নোট অফ ডিসেন্ট দিয়ে পাঠানো যায় না, কারণ নোট অফ ডিসেন্ট একটা রাজনৈতিক দলের, আর গণভোট যখন দিবেন তখন সব জনগণের প্রতিনিধি তো এখানে ছিল না। যখন জুলাই সনদ স্বাক্ষর হয়, কোন জনগণ? দলবিহীন জনগণের প্রতিনিধি ছিল। সবাই যখন দাবি করেন জুলাই আন্দোলনের দাবিদার, সেই জুলাই সনদের আইনি ভিত্তি হইতে দেরি হবে কেন? অন্তর্বর্তীকালীন সরকারকে আমার সংবিধানে আছে, তো যেই সংবিধানে এই সরকারের কথা বলা নাই, সে ওই সংবিধান চালাবে কেমনে?
গণভোটটা আগে হইলে তাতে যে আইনি ভিত্তিটা পাবে তার আলোকে নির্বাচন হবে। আর যদি এখন একই দিনে করেন, আপনি নির্বাচন কোন আইনে করবেন ক্লিয়ার করেন। তবে গণভোট অনুষ্ঠানের বিষয়ে যেহেতু সবাই একমত, রাজনৈতিক দলগুলোর একে অপরের ইগো সহসায় কেটে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। করে এক জায়গায় পৌঁছতে পারবো। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে এবং শান্তিপূর্ণ হয় সেজন্য প্রস্তুতি নিতে 3 বাহিনীর প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন 3 বাহিনী প্রধান। এ সময় জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান 3 বাহিনী প্রধান। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500-এর বেশি নৌবাহিনীর সদস্য এবং 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় মোতায়েন থাকবে 1 কোম্পানি সেনা। রাজধানীর মোহাম্মদপুর ব্যবসায়িক দ্বন্দ্বে রাসেল নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেপার বাবু তার সহযোগী মোবারককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে 9:45টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ বলছে, রাতে মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের 4 নম্বর রোডে এলাকায় রাসেলের ও বিপ্লবের উপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ঘাড়ে আঘাত করলে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হত্যাকাণ্ডের মূল হোতা পেপার বাবু নামে ও এর আগেও হত্যাসহ বিভিন্ন মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। এই মুরগির দোকান করা নিয়ে আপনার এখানে পেপার বাবুর সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, মুরগির ব্যবসায় এখানে একজন আরেকজনকে বসতে দিবে না, এ নিয়ে কিছুদিন পূর্ব থেকেই একজন আরেকজনকে হুমকি দিয়ে আসছিল। বিপ্লব এবং রাসেল গল্প করছিল দোকান শেষ করে, তো অতর্কিতভাবে 2টা মোটরসাইকেল এসে তাদেরকে কুপিয়ে আহত করে। তৎক্ষণাৎ প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। আর বিপ্লবের হাতে কোপ লাগে, বিপ্লবকেও তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন ভূঁইয়া মোনামিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সাংবাদিক মুজতবা খন্দকার সহ দেশব্যাপী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মশাল মিছিল বের করে টিএসসিতে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় সারা দেশে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া ব্যক্তিদের শাস্তির দাবি জানান তারা। শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন শিক্ষক মোনামি। এ সময় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় শাহবাগ থানা ও এনটিভি ভবন ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। জুলাই আন্দোলনের একজন অগ্রসৈনিকার উপর এই ধরনের চারিত্রিক আঘাত, এই ধরনের অপপ্রচার, এই ধরনের ক্যারেক্টার অ্যাসোসিয়েশনে একজন ঢাবি শিক্ষার্থী বসে থাকতে পারে না। মোনামি ম্যামকে অপমান করার লক্ষ্যে এই ছবি দিয়ে পুরো ইন্টারনেট ভরিয়ে ফেলেছে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 24 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। দুগ্ধ ভান্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা দেশের অন্যতম ডেইরি প্রতিষ্ঠান মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, মিল্ক ভিটা তাদের কাছ থেকে 48 থেকে 51 টাকায় কিনে নেয়। এই দামে দুধ বিক্রি করে প্রতিনিয়ত লোকসানের মুখে পড়তে হয় তাদের। তাই দুধ সরবরাহ থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন তারা। এই বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন যে প্রতি লিটার দুধ কত টাকা বিক্রি করলে লোকসান কাটাতে পারবে খামারিরা, সেই সাথে মিল্ক ভিটা কর্তৃপক্ষ কোনো বিকল্প ব্যবস্থা বা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা?
সানি, রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে সিরাজগঞ্জের এই শাহজাদপুর এবং এই পাবনা অঞ্চলে এই দুগ্ধ যে সমিতি রয়েছে, দুগ্ধ সমিতির যাত্রা শুরু হলেও 1973 সালে এই বাঘাবাড়িতে মিলভিটা স্থাপনের মধ্যে দিয়ে কিন্তু এখানকার যারা খামারিরা রয়েছেন তাদের খামারের সংখ্যা বৃদ্ধি করেন এবং প্রতিদিন কিন্তু এই শাহজাদপুর থেকেই প্রায় 5 লাখ লিটার দুধ উৎপন্ন হয় এবং এই দুধগুলোই কিন্তু এই মিলভিটা সংগ্রহ করে দেশের যে শিশু খাদ্যের চাহিদা সেটি কিন্তু পূরণ করে থাকে। আমরা যতটুকু জানি যে এই শাহজাদপুরের যে বাঘাবাড়িতে মিলভিটাটি রয়েছে এখানে প্রায় 2 লাখ লিটার দুধ খামারিদের কাছ থেকে সংগ্রহ করত এবং প্রায় 5 শতাধিক দুগ্ধ সমিতি রয়েছে এই শাহজাদপুরে মিলভিটার আওতাধীন এবং এই দুগ্ধ সমিতির প্রায় 25,000 খামারি সদস্য রয়েছে। তারা কিন্তু এই মিলভিটাতে সকাল এবং বিকাল মিলে 2 বেলা কিন্তু এখানে দুধ তারা সরবরাহ করে থাকে। বর্তমানে প্রায় 1,30,000 থেকে 1.5 লাখ লিটার দুধ কিন্তু তারা এখানে সরবরাহ করতো, কিন্তু তারা যেটি বলছেন যে আসলে তারা এখানে দুধ সরবরাহ করলেও দুধের যে ন্যায্য দাম সেটা কিন্তু আসলে তারা পান না। প্রতি লিটার দুধ তাদেরকে 48 টাকা থেকে 51 টাকা পর্যন্ত কিন্তু তাদেরকে এই রেটেই কিন্তু আসলে তাদেরকে দিতে হয়, কিন্তু তাদের যে আসলে গোখাদ্যের দাম ঊর্ধ্বগতি রয়েছে সেই ক্ষেত্রে আসলে তারা এই দুধ সরবরাহ করে কিন্তু তারা পোষাতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে ন্যূনতম 60 টাকা যদি হয় সেক্ষেত্রে তারা কিছুটা পুষিয়ে উঠতে পারবেন, অন্যথায় তারা কিন্তু লোকসানি গুনতে হচ্ছে তাদেরকে। অনেক খামারি কিন্তু তাদের খামার ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে, যে কারণে আসলে তারা দীর্ঘদিন যাবৎ দাবি দেওয়া জানিয়ে আসছে কর্তৃপক্ষকে এবং সর্বশেষ আজ সকাল থেকে যারা খামারি সদস্যরা রয়েছেন তারা কিন্তু মিলভিটায় দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে প্রতিদিন সকালে কিন্তু 80 থেকে 90,000 লিটার দুধ কিন্তু এই সকালের বেলায় কিন্তু সরবরাহ করা হয় মিলভিটায়, সেটি সকাল থেকেই বন্ধ রয়েছে। তারা যেটি বলছেন যে মিলভিটা যেহেতু আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে, তারা চাচ্ছে যে সমবায়ের দ্বারা যাতে এই মিলভিটাটি পরিচালিত হয় এবং সমবায় নির্ভর যাতে একটি কমিটি হয় এবং পাশাপাশি যারা এই অসাধু কিছু কর্মকর্তা রয়েছেন তাদেরও অপসারণের কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। মোট 6টি দাবি নিয়েই কিন্তু তারা এই মিলভিটাতে আজ দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি যদি আসলে মানা না হয় সেই ক্ষেত্রে তাদের কিন্তু এই যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। আমরা খামারিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বর্তমানে তারা ঘোষের কাছে কিংবা অন্যান্য যেগুলো প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে 60 টাকা লিটারে কিন্তু তারা দুধ বিক্রি করছেন এবং মিলভিটাতে তারা দুধ দিচ্ছেন না। যদি এমন হয় তারা কিন্তু মিলভিটাতে দুধ দেবেন না, সেই ক্ষেত্রে দেশের যে শিশু খাদ্যের চাহিদা সেটি কিন্তু পূরণে আসলে মিলভিটা ব্যর্থ হবে। আমি এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে শুধু শাহজাদপুরের এই বাঘাবাড়ি নয়, এই বৃহৎ পাবনা অঞ্চলের যত খামারিরা রয়েছেন পাশাপাশি সারা দেশও কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করে তাদের যে দুধ মিলভিটায় না দেওয়ার কর্মসূচি সেটিতে কিন্তু তারা একত্রতা জানিয়েছেন। তো মিলভিটা থেকে এই ছিল আমার কাছে দুধ নিয়ে সবচেয়ে। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে হঠাৎ করে বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম। গত 10 দিনে 7 থেকে 10 টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। সে বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন যে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ কি বলছেন বিক্রেতারা? সানি, চট্টগ্রামের যে আড়তগুলো রয়েছে যেখানে পেঁয়াজের বেচা কেনা হয় সেই পেঁয়াজ আড়তগুলোতে কিন্তু পেঁয়াজের সরবরাহ কিছুটা কমে এসেছে এবং এখানকার আড়তদাররা বলছেন যে দেশের পাবনা, ফরিদপুর এই সকল এলাকা থেকেই মূলত পেঁয়াজগুলো এখানে আসে, কিন্তু সেই সকল স্থান থেকে সেভাবে পেঁয়াজ আসছে না, যে কারণে পেঁয়াজের দামটি মূলত বেড়েছে। এবং এই খাতুনগঞ্জে প্রতিদিন কিন্তু প্রায় 50 থেকে 60 ট্রাকের মতো পেঁয়াজ বেচা কেনা হয় স্বাভাবিক সময়ে, কিন্তু সেটি কিন্তু এখন অনেকটাই কমে এসেছে, প্রায় 25 থেকে 30 ট্রাকে সেই সংখ্যা নেমে এসেছে। এবং এর অন্যতম কারণ যেটি আড়তদাররা বলছেন যে মূলত এখন বাজারে যে পেঁয়াজটি পাওয়া যাচ্ছে সেটি সম্পূর্ণ দেশি পেঁয়াজ এবং সেটি হচ্ছে হালি পেঁয়াজ, যেটি মূলত জুন জুলাই মাসে আবাদ হয় এবং সেই জুন জুলাই মাসে আবাদ হওয়া পেঁয়াজের কিন্তু যেই বেচাকেনা বা যে মজুদ সেই মজুদটি কিন্তু প্রায় ফুরিয়ে আসতে শুরু করেছে এবং এই কারণে মূলত বাজারে একটি সংকট তৈরি হয়েছে এবং সেই কারণে মূলত দাম বাড়ছে। এবং দামের ক্ষেত্রে যদি বলি যে সেটি গেল 10 দিনে প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত দাম বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ খাতুনগঞ্জের আড়তে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা পর্যন্ত কোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং ব্যবসায়ীরা বলছেন যে ভারতীয় পেঁয়াজের আমদানিও কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। বাজারের
কোনো আড়তেই আসলে আমরা ভারতীয় পেঁয়াজ দেখতে পাইনি। এবং এর অন্যতম কারণ যেটি বলছেন যে ভারতেও পেঁয়াজের দাম অনেকটা বেশি এবং সেটি আমদানি করার পরে এখানে এনে বিক্রি করতে যেই দাম পাওয়া প্রয়োজন একজন ব্যবসায়ী লাভ করতে হলে সেই দামটি এখানে তারা পাচ্ছে না, যে কারণে কিন্তু ভারতীয় পেঁয়াজের আমদানিও কিন্তু বন্ধ রয়েছে। এবং এই কারণে বাজারে একটি সংকট তৈরি হয়েছে। সেই সংকটের কারণে মূলত দাম বাড়ছে বলে আড়তদাররা দাবি করছেন। তারা বলছেন যে মুড়িকাটা যে পেঁয়াজটি রয়েছে সেই পেঁয়াজটি মূলত ডিসেম্বরের শেষ দিকে বাজারে আসতে শুরু করবে এবং সেই মুড়িকাটা পেঁয়াজ যখন আসবে তখন দাম অনেকটা নাগালের মধ্যে চলে আসবে বলে কিন্তু তারা দাবি করছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখেছি যে আড়তগুলোতে কিন্তু পেঁয়াজের যেই সরবরাহ যেটি বলছিলাম যে স্বাভাবিক সময় চেয়ে কিছুটা কম রয়েছে এবং এই কারণেই মূলত আসলে কিন্তু পেঁয়াজের দামটা কিছুটা বেড়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে প্রতিদিন 25 থেকে 30 ট্রাকের মতো পেঁয়াজ এই খাতুনগঞ্জের বাজারে বেচাকেনা হচ্ছে। সানি, সোহেব, আবারও আপনার কাছে ফিরবো এই সংক্রান্ত তথ্য জানতে। এতক্ষণ আমার সাথে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেব রহমান। এবার যেতে চাই মেহেরপুরে। আসলে মেহেরপুরে ঊর্ধ্বমুখী সব ধরনের চাল আটার দাম, এতে করে বিপাকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা এবং সেই সাথে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যের চাল আটা বিক্রির ওএমএস ডিলারের পয়েন্টগুলোতে তারা ভিড় করছেন। এ বিষয়ে আরও জানতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, একটু জানাবেন যে ডিলারের পয়েন্টে সরবরাহ কেমন, সেখানে বিক্রেতাদের বা ক্রেতা বিক্রেতাদের ভিড় কেমন দেখছেন বলবেন? সানি, আপনাকে প্রথমে জানিয়ে রাখি মেহেরপুরে বিগত 1 মাস ধরেই কিন্তু ঊর্ধ্বমুখী সব ধরনের চালের বাজার, বিশেষ করে সব ধরনের চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় যারা আপনার নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের লোকজন কিন্তু বেশ সংকটের মধ্যে পড়ে গেছে, যার ফলে আপনার সরকার নির্ধারিত যে সমস্ত ন্যায্য মূল্যের দোকানগুলি বা ডিলার পয়েন্ট, বিশেষ করে ওএমএস ডিলার পয়েন্টগুলোতে চাল এবং আটা কিনতে মানুষের ভিড় কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আমি মেহেরপুরে কয়েকজন ডিলারের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতিটা ডিলার পয়েন্টে প্রতিদিন চালের সরবরাহ থাকে 555 কেজি এবং আটার সরবরাহ থাকে 555 কেজি করে। প্রতি কেজি চাল এখানে 30 টাকা করে পাওয়া যায় এবং প্রতি কেজি আটা পাওয়া যায় 24 টাকা করে, অর্থাৎ বাজারের চাইতে প্রায় অর্ধেক মূল্যে কিন্তু ওএমএস পয়েন্টগুলিতে চাল এবং আটা কিনতে পারছে দর্শক যারা সাধারণ ক্রেতা তারা। এবং একজন ক্রেতা সর্বোচ্চ 5 কেজি চাল এবং 5 কেজি আটা কিন্তু কিনতে পারে, যেখানে আপনার 270 টাকার বিনিময়ে একজন গ্রাহক আপনার 5 কেজি চাল এবং 5 কেজি আটা পাচ্ছে, যেটি বাজারের চাইতে প্রায় অর্ধেক দামেই কিন্তু তারা পাচ্ছে। আমি মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন মেহেরপুর জেলার মোট 9টি পয়েন্টে প্রতিদিন 5000 কেজি চাল এবং 5000 কেজি আটা সরবরাহ করা হয়, অর্থাৎ প্রতিটা পয়েন্টে কিন্তু কমপক্ষে 111 জন ভোক্তা প্রতিদিন এই চাল এবং আটা সংগ্রহ করতে পারে। তবে কয়েকজন ভোক্তার সাথে আমরা কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এটি সপ্তাহে 5 দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার বাদে এবং সরকারি যে সমস্ত ছুটি সেই দিনগুলো বাদে কিন্তু প্রতিদিনই পাওয়া যায়। তবে তাদের দাবি বরাদ্দটা যদি একটু বেশি করা যায়, অর্থাৎ 5 কেজির জায়গাতে যদি 10 কেজি করা যায় তাহলে গ্রাহকদের জন্য ভালো হয়। অর্থাৎ যদি 10 কেজি হয় তাহলে দেখা যাচ্ছে একবার কিনলে পুরো 1 সপ্তাহ তারা কিন্তু সেটা খেতে পারবে। তাই তাদের দাবি এই বরাদ্দটা কিছুটা বাড়ানোর। এছাড়াও আমি কয়েকজন ডিলারের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে প্রতিদিন তারা একটা পয়েন্ট থেকে 555 কেজি চাল এবং 555 কেজি আটা সরবরাহ করে। এটা অনেক সময় বাড়ে, তবে এখন পর্যন্ত কমার কোনো পাইনি। সানি, এই ছিল আমার কাছে মেহেরপুর ওএমএস এর পয়েন্টে চাল বিক্রি সর্বশেষ পরিস্থিতি। সানি, মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। গেল দুদিনের বৃষ্টিতে আর উজানের ঢলে ডুবেছে রাজশাহীর পবা ও গদাগাড়ি উপজেলার দারুসা, মরিয়া ও তেতলা গ্রামের হেক্টরের পর হেক্টর জমি। অসময়ের বৃষ্টিতে ফসল হারিয়ে নিঃস্ব অবস্থা 10 গ্রামের কৃষকের। একই পরিস্থিতি শেরপুরও। ফসলি জমির পানি নামলে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা কৃষি বিভাগের। এ নিয়ে বিস্তারিত জানাতে পবার তেতলা গ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান এবং শেরপুর সদরের কামারের চর লতারিয়া আছেন জাহিদুল খান সৌরভ। আমরা শুরুতে রাজশাহীতে যেতে চাই, সেখানে আছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে বৃষ্টিতে ক্ষয়ক্ষতির চিত্র কেমন? সানি, গেল শুক্রবার এবং শনিবার চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ আমরা যেই
রাজশাহী গোদাগাড়ি বা পবা এলাকাটিতে আছি, সেখান থেকে ঠিক উজানের দিকে, এবং সেখানে প্রায় 151 মিলিমিটার বৃষ্টিপাতের কারণে এবং তারপরের দিনে আরও 90 মিলিমিটার বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলটিতে আসলে উজানের যে ঢল সেটি আসলে নেমেছে, এবং তেতলা সহ কাকন এবং আমনুরা এলাকা, সেখান থেকে যে খাড়িগুলো থেকে পানি এই পবা উপজেলার দিকে নেমেছে, সেই পবা উপজেলার পানির যে ঢল, সেই কারণে কিন্তু এখানকার হেক্টরের পর হেক্টর আমনের যে আবাদ সেটি আসলে ডুবে গেছে। আমরা কিছুক্ষণ একেবারে সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরেছি, এখানে তেতলা মরমরিয়া থেকে শুরু করে এই আশপাশের যত বিল রয়েছে অধিকাংশ বিলেই কিন্তু এখনো পর্যন্ত পানি রয়েছে। যেগুলো থেকে আসলে পানি নেমে গেছে দেখছি আমরা, সেখানেও কিন্তু প্রায় ধানই আসলে ডুবে আছে। এই অবস্থাতে আমরা যে ভানপুরের বিল যেটি, সেখানে দেখছি যে এখনো পর্যন্ত পুরো ধান কিন্তু আসলে পানির নিচে তলিয়ে আছে। এই কারণে কৃষক যেটি বলছেন যে এখান থেকে ধান পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবারে তারা যেই ধারণাটি করেছিল প্রতি বিঘাতে 20 থেকে 22 মণ ধান হওয়ার কথা ছিল, কিন্তু যেই পরিস্থিতি এখন তৈরি হয়েছে এবং যে পানিতে ডুবে আছে, তাতে করে আসলে এখান থেকে কেউ কেউ শঙ্কা করছে 5 থেকে 10 মণ বা খুব বেশি হলে 15 মণ আসলে ধান পাবেন। এবং এর যে খড়ের যে দাম থাকে, গোখাদ্য হিসেবে যেটি ব্যবহার হয়, সেটি কোনোভাবেই পাওয়া যাবে না, এটি পচে গলে যাবে, এবং এখনই সেটি কিন্তু আসলে পচে গলে যাচ্ছে। আমরা কৃষককে দেখছি যে তারা খেয়াল করছেন যে তাদের জমিতে আসলে কতটুকু পানি আছে এবং কিভাবে এটা নামিয়ে দেওয়া যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটি আসলে সম্ভব হচ্ছে না। কেননা আপনি জানেন যে রাজশাহী এলাকায় কিন্তু 5000-এরও বেশি পুকুর কাটা হয়েছে এই বিলগুলো নিয়ে, এবং এই যেখান দিয়ে আসলে পানি নেমে যাবে সেখানে আসলে পুকুর কাটার কারণে বাধাপ্রাপ্ত হয়ে জলাবদ্ধতাগুলো তৈরি হয়েছে। যদিও আসলে গতকালকে থেকে অনেক বেশি আসলে পানি নেমে গেছে বলে গ্রামবাসীরা বলছেন, তারপরেও কিন্তু আমরা আসলে ঘুরে ঘুরে যেটি দেখেছি এখনও কিন্তু একেবারে জলাবদ্ধ অবস্থা। এবং এখানকার একজন ইউপি মেম্বারের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এর পাশাপাশি কিছু জমিতে আসলে যেগুলো আসলে এই শীতকালীন কিছু সবজি, সেই শীতকালীন সবজিও কিন্তু আসলে নষ্ট হয়েছে। এবং এই পরিস্থিতিতে এই পানি যতক্ষণ থাকবে সানি, তত আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে বাড়বে বলছেন এখানকার কৃষকরা। তারা বলছেন যে পানি নামতে নামতে যে সময়টি নেবে, তাতে করে আসলে ধান পাওয়া তো কষ্টকর, এবং অন্যান্য যে সমস্ত ফসল ছিল বিশেষ করে পেঁয়াজ এবং রসুন, সেগুলো একেবারেই নষ্ট হবে। তো এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে রাজশাহীর কৃষকরা। তো সানি, এই ছিল পবা থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ রাকিবুল হাসান। এবার একটু যেতে চাই শেরপুরে, সেখানে আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। জাহিদ, জানাবেন যে ফসলি জমির পানি এখনো নামছে না কেন, বা নামার যেন পানি দ্রুত নেমে যায় সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? সানি, আমাদের রাজশাহী সহকর্মী যেটি বলছিলেন, শেরপুরে কিন্তু আমরা দেখেছি যে গত বুধ, বৃহস্পতি এবং শুক্রবারের যে টানা এই অসময়ের ভারী বর্ষণ, এই ভারী বর্ষণের পরে কিন্তু শেরপুরের যে 5 উপজেলায় রয়েছে, 5 উপজেলায় এই আমন ধান এবং সবজি ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। তো আমি সকাল থেকে বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরেছি, গুনগুন ইউনিয়ন, সদর উপজেলা বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে আমি দেখেছি যে বিশেষ করে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষেতে আমি দেখেছি প্রায় হাঁটু সমান পানি কিন্তু জলাবদ্ধতা রয়েছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে শেরপুর সদর উপজেলার কামারচর ইউনিয়ন লতারিয়া গ্রাম। আমার পেছনে প্রায় 2 একর জমির ধান কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে, প্রায় হাঁটু সমান পানি। তো এখানে যারা কৃষক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সচরাচর এই সময় এই বৃষ্টি হয় না, এবং এই অসময়ের বৃষ্টির কারণে কিন্তু তারা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যদি পানি নেমে না যায়, এবং আমি আজকে দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ রয়েছে, যদি আবারও বৃষ্টি আসে তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী এই ক্ষতির সম্মুখীন তারা হবেন। তবে আমি এখন পর্যন্ত আমি বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি বিশেষ করে যে আগাম শীতকালীন সবজি তারা রোপণ করেছেন, বিশেষ করে পেঁয়াজ, রসুন, বেগুন সহ, টমেটো এবং সিম সহ যে সময় আগাম শীতকালীন সবজি তারা রোপণ করেছেন, সেই ক্ষেত্রেও কিন্তু পানি রয়েছে। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে চলতি বছর প্রায় 93,720 হেক্টর জমিতে এই আমন ধানের চাষ হয়েছিল, এবং 9,200 হেক্টর জমিতে কিন্তু এই আগাম শীতকালীন সবজি চাষ হয়েছিল। তো কৃষি বিভাগের সাথে আমি কথা বলেছি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে পানি নেমে না গেলে তারাও ক্ষতির সম্মুখীন হবে, এবং বিশেষ করে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তারা কিন্তু একটা তালিকা তৈরি করছেন, এবং তারাও কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদেরকে একটি পরামর্শ দিচ্ছেন। তবে কৃষকরা বলছেন যে তারা নালা তৈরি করে এই পানি নিষ্কাশনের জন্য চেষ্টা করছেন বাড়তি কৃষি শ্রমিক রেখে। তো এখন পর্যন্ত পানি নেমে যাওয়ার কোনো শঙ্কা আমরা দেখিনি। তো এই ছিল শেরপুরের যে অসময়ে বৃষ্টি এবং কৃষকদের ক্ষতির সর্বশেষ চিত্র আমার কাছে। রাজশাহী ও শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।
রাজধানীর সাথে বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ এবং বগুড়া বিমানবন্দর চালুর কথা থাকলেও বাস্তবায়নে অগ্রগতি নেই। যাতায়াত এবং পণ্য পরিবহন সহজ করতে প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়ন চান উত্তরের মানুষ। বগুড়ার নগরীর নানা সমস্যা সংকট নিয়ে এবং সম্ভাবনা নিয়ে মাজিদুর রহমানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ রেলওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসাবে বিবেচনায় নিয়ে 2018 সালে একনেক সভায় পাশ হয় এ প্রকল্প। ভারত সরকারের অর্থায়নে এটি বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও পরবর্তীতে অর্থায়ন না করায় মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। সম্প্রতি সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই রেলপথ বাস্তবায়নের উদ্যোগ নেয়। ইতিমধ্যে 960 একর জমি অধিগ্রহণ চলছে। এই রেল লাইন নির্মাণ হলে উত্তর জনপথের সাথে ঢাকার দূরত্ব কমবে 112 কিলোমিটার, ভ্রমণের সময় কমবে 3 থেকে 4 ঘন্টা। পিছিয়ে পড়া এই বগুড়ার মানুষকে সামনে এগিয়ে নিতে হলে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে। রেলের পরিবহন খরচ যেহেতু কম, সেহেতু আমি মনে করি যে ওই অঞ্চলের মানুষ ঢাকা কেন্দ্রিক যারা থাকেন তাদের পণ্য সহজলভ্য হবে। যখন এই ট্রেন ব্যবস্থাটা হবে তখন আপনার হাইওয়েতে অনেক যানজট কমে যাবে, অনেক ট্রাকের সংখ্যা কমে যাবে। কারণ ট্রাকের যে মালামাল যেহেতু এখন যেটা সময় লাগতো আপনার 5-7 ঘন্টা, তাতে রিস্ক ছিল কাঁচামালের, সেটা আমাদের ট্রেনের 4.5 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এই ট্রেনগুলো বগুড়া হইতে সান্তাহার, নাটোর, আজিমনগর, ঈশ্বরদী, বড়াল ব্রিজ দিয়ে ঘুরতে প্রায় 3 ঘন্টা 10 মিনিট অতিরিক্ত সময় লাগে। সেখানে যদি আমরা সিরাজগঞ্জ হয়ে সরাসরি বগুড়ায় একটা রেল লাইন স্থাপন হয় তাহলে সেখানে সময় আমাদের 3.5 ঘন্টা সময় একটু কম লাগবে। 2000 সালে বগুড়া সদর উপজেলার বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে এরুলিয়া এলাকায় স্থাপন করা হয় বগুড়া বিমানবন্দর। এরপর প্রায় 2 যুগ ধরে পাইলট প্রশিক্ষণ স্কুল হিসাবে বিমান বাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করছে। অন্তর্বর্তী সরকার এই বিমানবন্দরের রানওয়ে বাড়ানোর বিষয়ে উদ্যোগ নিলেও তা থেমে আছে। যোগাযোগের স্বার্থে জরুরি প্রয়োজনে এই এয়ারপোর্ট চালুর পরামর্শ সুধী সমাজের। বিভিন্ন জাপানিজ, চাইনিজ পর্যটকরা যারা প্রাচীন নিদর্শনগুলো দেখতে চায়, যেমন মহস্থানগড়, বেহুলারকের বাসরগড়, তারা বাস নিয়ে আসে। কিন্তু বিমান যোগাযোগটা খুব সহজ হলে বা চালু হলে তাদের সময়টা বাঁচত এবং বগুড়ার জন্য সার্বিকভাবে উন্নয়ন হতো। বরাদ্দ আমরা পাবো কিনা জানি না, তবে আমাদের ইনশাল্লাহ আপনারা যদি আমাদের তারেক রহমান সাহেবের সবসময় নজর রয়েছে যে এখান থেকে যোগাযোগ ব্যবস্থা বিমানের হোক, এটা আমাদের প্রত্যাশা সবসময় থাকে। বগুড়া সিরাজগঞ্জ রেল রুটের অগ্রগতি দৃশ্যমান থাকলেও বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজের পর আভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য বর্ধিত রানওয়ের ভূমি অধিগ্রহণ কিংবা অর্থ বরাদ্দ কিছুই হয়নি বলে জানান জেলা প্রশাসক। বগুড়া বিমানবন্দরটি হচ্ছে 3টি ফেজে এটা বাস্তবায়ন করার কথা ছিল। তো তার মধ্যে ফেজ 1 অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। বগুড়ার জনসাধারণের জন্য হচ্ছে আনন্দের খবর বয়ে নিয়ে আসবে যখন ফেজ 2 বাস্তবায়ন হবে। ফেজ 2 মানে আপনার রানওয়ের সম্প্রসারণ। এটা 4500 ফিট রানওয়ে আছে। এখানে যদি 6000 ফিট এটা দীর্ঘ করা যায় তাহলে এখানে কমার্শিয়াল ফ্লাইট ওঠানামা করতে পারবে। শস্য ভাণ্ডার খ্যাত উত্তর অঞ্চল যোগাযোগ ব্যবস্থায় সবসময় অউন্নত। পণ্য পরিবহন থেকে আরম্ভ করে যাতায়াত ব্যবস্থায় প্রত্যেকটি ক্ষেত্রেই প্রতিবন্ধকতায় পড়তে হয় এই অঞ্চলের মানুষের। তাই নতুন রেলপথ এবং বিমানবন্দর স্থাপনের মধ্যে এর সমাধান খুঁজছে এই এলাকার মানুষ। বগুড়া থেকে মাজিদুর রহমান, এখন। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। শনিবার রাত 8টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এই ঘটনা ঘটে। নিহত শিপন বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে শিপনের সাথে এলাকা আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে খোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। শিপন ও রিফাত দুজনই ডাকাতির সঙ্গে জড়িত। পূর্ব বিরোধের জেরে শনিবার রাতে শিপন গনিশা মাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারী সহ 3 জন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত হয় শিপনের। গুলিবিদ্ধ বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক। অভিযুক্ত রিফাতকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
ডেঙ্গুর হটস্পট বরগুনায় এবার ভয়াবহতা ছড়াচ্ছে উপজেলাতেও। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্থানীয়রা বলছেন, মশা নিধন কার্যক্রমে প্রশাসনের উদাসীনতায় বাড়ছে সংক্রমণ। এদিকে হাসপাতালের আইসিইউ সহ উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। বিস্তারিত সুজন আকনের প্রতিবেদনে। ডেঙ্গুর হটস্পট বরগুনার উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও শনাক্ত এখন পাথরঘাটায়। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন 868 জন। সরকারি হিসেবে মৃতের সংখ্যা 2 জন হলেও বেসরকারি হিসেবে 9 জন। রোগীদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও ওষুধ সংকটের পাশাপাশি আক্রান্ত রোগীদের পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। না, এখানে টেস্ট করানো যায় না। টেস্ট তো আমরা বাইরে থেকে করাইতে হয়। এখানে টেস্ট করেও না, এরা বলো না যে এখানে টেস্ট হয়, বলে না যে এখানে টেস্ট করা যাবে। টেস্ট আমরা বাইরে থেকেই করাই, ওষুধ আমরা বাইরে থেকে কিনি। আমার সিবিসি করবার বলছে, সিবিসি ইটা দিয়ে গেছে, আপনার স্লিপে দিয়ে গেছে, আমি বাইরে থেকে টাকা দিয়ে করাই আনছি, দিয়ে গেছে আমার টেস্ট রিপোর্ট। এমন পরিস্থিতিতে মশা নিধনের দায়িত্বে থাকা স্থানীয় প্রশাসনের কার্যক্রম নিয়েও রয়েছে অভিযোগ। প্রশাসনিক কার্যক্রম না থাকায় এই ডেঙ্গুটার দিন দিন বেশ পরিমাণে আমাদের এলাকায় ব্যাপক ছড়িয়ে পড়ছে। চিকিৎসা না থাকার কারণে অনেক রোগী এখানে মারা গেছে। জনপ্রতিনিধি যে আন্তরিকভাবে কাজ করতো এলাকার উন্নয়নের জন্য, তাদের ভোটের জন্য, এই কাজগুলো উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসক সাথে আসলে তোরা পাচ্ছে না এলাকাবাসী। চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় সবার উপরে বরগুনা জেলা। বেসরকারি হিসেবে 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় প্রাণ হারিয়েছে 63 জন। অথচ প্রায় 12 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে নেই কোনো আইসিইউ। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও রয়েছে নানামুখী অভিযোগ। লোকবল সংকটে পড়ে আছে উপকূলীয় জেলার একমাত্র আইসিইউ সংবলিত অ্যাম্বুলেন্সটিও। যে বরগুনায় যে 250 হাসপাতালে আইসিইউ থেকে শুরু করে সব কিছুতেই এখানে সুবিধা নেই। তা সেটা আমরা কিভাবে নাগরিকরা বাঁচবে? যদিও গাড়ি আইসিইউ অ্যাম্বুলেন্স, কিন্তু আমরা আইসিইউ ব্যবহার করার মতো আমাদের সেই আইসিইউ স্পেশালিস্ট নাই। আমি তো ড্রাইভার মানুষ, আমি তার ওদিকটা আমার জানা নাই, আমি শুধু ড্রাইভ করি। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছে, আইসিইউর জন্য অবকাঠামো থাকলেও সরঞ্জাম ও লোকবল না থাকায় তারাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। আর সিভিল সার্জন বলছেন, নানামুখী সংকটের মধ্যেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। 8 তলায় আমাদের আইসিইউ ভবন মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আইসিইউ যন্ত্রপাতি যদি আসে, তারপরে এর সাথে সাথে যদি আইসিইউর স্পেশালিস্ট বা আনুষঙ্গিক লোকবল দেয়, তাহলে আইসিইউ চালু করা সম্ভব। উপজেলা পর্যায়ে এখন প্রকোপটা অনেকাংশে বেড়েছে। তো সেইখানে আমাদের যেই স্থানীয় প্রশাসন, উপজেলা পরিষদ এবং আমাদের যিনি ইউএসএফপিও মহোদয়, তারা সম্মিলিতভাবে কাজ করছেন। ডেঙ্গু মশা প্রতিরোধ কল্পে তারা সমস্ত কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 8779 জন। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা প্রায় দ্বিগুণ। সুজন আকন, বরগুনা। আর সবজির পাশাপাশি এখন মাল্টা চাষে সম্ভাবনার দিগন্ত খুলছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। স্বল্প খরচে বেশি লাভের আশায় আগ্রহ বাড়ছে কৃষকের। চলতি বছর জেলায় 135 হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1035 টন। মাসুদ রানের ক্যামেরায় আহসান রাজীবের প্রতিবেদন। সবুজে ঘেরা সাতক্ষীরা সদর উপজেলার একটি সমন্বিত মাল্টা বাগান। ডালে ডালে ঝুলছে ফল। মাল্টার পাশাপাশি পেয়ারা সহ সবজি ও ওল চাষ করে বাড়তি আয় করছেন কৃষকেরা। জেলার 7 উপজেলার মধ্যে 5টিতে কম বেশি মাল্টার আবাদ হচ্ছে। এর মধ্যে সদর, কলারোয়া ও তালা উপজেলায় আবাদ সবচেয়ে বেশি। গত বছরের তুলনায় এবার আরও 5 হেক্টর জমিতে বেড়েছে মাল্টা চাষ। মাটি কিছুটা লবণাক্ত হওয়ায় মাল্টার স্বাদ হয় মিষ্টি। এতে বাজারেও চাহিদা বেশ। এখানে মাটিটা খুবই ভালো। যেভাবে মালটা তৈরি হচ্ছে, খরচটা খুবই কম। ফলের অবস্থা দেখা যাচ্ছে ভালো, গাছের চেয়ারাও ভালো মোটামুটি, এবং এলাকার লোক অনেক এখানে কাজকর্ম করে সুবিধা পায়। আস্তে আস্তে আমরা সফলতার দিকে চলে আসছি এবং আমাদের বাগানে
সব গাছে মালটা ধরেছে। সবাই লোকজন দেখতেও আসতেছে, ভালো লাগতেছে অবশ্যই এটা। কৃষি কর্মকর্তারা বলছেন স্বাদ ও গুণগত মানের পাশাপাশি পুষ্টিগুণেও সমৃদ্ধ মালটা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলেও জানান তিনি। যে ফসলই করুক না কেন, আমার কৃষি বিভাগের দায়িত্ব হলো তাদের প্রত্যেকে যেন সুস্থভাবে সুন্দরভাবে নিরাপদ ফল উৎপাদন করতে পারে সেইভাবে পরামর্শ দেওয়া হয়। অপরদিকে তার স্বল্প জায়গা থেকে যেন তিনি অধিক লাভবান হতে পারেন সেই পরামর্শগুলো দিয়ে। জেলায় কৃষি এখন বহুরূপী রূপ পাচ্ছে। এতে যেমন বাড়ছে কৃষকের আয়, তেমনি তৈরি হচ্ছে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ। চলতি বছর জেলায় 135 হেক্টর জমিতে আবাদ হয়েছে বাড়ি এক জাতের মালটা। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1035 টন, যার বাজার মূল্য 8 কোটি টাকা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। এবার দেশের বাইরের প্রসঙ্গ। পূর্ব আফ্রিকার দেশে কেনিয়ায় ভূমিধসে 21 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এখন পর্যন্ত সন্ধান মেলেনি অন্তত 30 জনের। কয়েকদিনের অতিবৃষ্টির পর স্থানীয় সময় শনিবার সকালে মারাকোয়েট ইস্ট অঞ্চলে এই ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনের পর দেশটির স্বরাষ্ট্র সচিব জানান, দুর্যোগ কবলিত এলাকা থেকে 25 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিখোঁজ 30 জনকে উদ্ধারে চলছে অভিযান। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের উঁচু জায়গা ও ভূমিধস কবলিত অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। গেল কয়েক বছরে কেনিয়ার ভূমিধস ও বন্যায় প্রাণ গেছে কয়েকশো মানুষের। এর পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের ক্যামব্রিজ হান্টিংডনগামী একটি ট্রেনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে ক্যামব্রিজশায়ারের পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস পর্যন্ত যাওয়ার কথা ছিল। পুলিশের ধারণা, পিটারবরো স্টেশন ছাড়ার পর যাত্রীদের উপর চড়াও হয় আততায়ী। খবর পেয়ে হান্টিংডন স্টেশনে পৌঁছে ছুরিসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তাকে টিজারের সাহায্যে অচেতন করে হেফাজতে নেওয়া হয়। আটকে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 2 দশক প্রতিরক্ষার পর দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয়েছে মিশরের মিউজিয়াম গিজা, যাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে সংরক্ষণ রয়েছে মানব সভ্যতার 7,000 বছরের ইতিহাসের প্রায় 1 লাখ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা হাজারো পর্যটককে মিশরের দিকে টানবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির উপস্থিতিতে পর্দা উঠল বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর গিজার, যেখানে উপস্থিত ছিলেন বিশ্বের 70 দেশের প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে অবসান ঘটল দীর্ঘ 20 বছরের প্রতীক্ষার। 2005 সালে নির্মাণ কাজ শুরু হয় জাদুঘরটির। নির্মাণ ব্যয় ধরা হয় $100 কোটি। এর আগেই জাদুঘরটি উদ্বোধনের কথা থাকলেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার কারণে একাধিকবার পিছিয়েছে তা। উদ্বোধনী অনুষ্ঠানের বড় আকর্ষণগুলোর মধ্যে ছিল ফারাও তুতেনখামেনের সমাধি থেকে সংগ্রহ করা প্রায় 5,000 নিদর্শন। এছাড়াও রয়েছে গিজা পিরামিডের নির্মাতা ফারাও খুফুর একটি নৌকা। 4,500 বছরের পুরনো এই কাঠের নৌকা 50-এর দশকে খুফুর পিরামিডের কাছে খনন করে বের করা হয়েছিল। জাদুঘরের প্রবেশমুখে দর্শনার্থীরা দেখতে পাবে বিশাল একটি মূর্তি। 3,200 বছরের পুরনো ও 36 ফুট লম্বা মূর্তিটি সবচেয়ে বিখ্যাত ফারাও রামেসিস দ্য গ্রেটের। জাদুঘরের 6 তলার সিঁড়ির পাশে সারি সারি সাজানো রয়েছে প্রাচীন মূর্তিগুলো। সিঁড়ির শেষ প্রান্তে রয়েছে প্রধান প্রদর্শন গ্যালারিগুলো। জাদুঘরের প্রদর্শন গ্যালারিগুলো মোট 2,58,000 বর্গফুট জায়গার উপর। এখানে প্রাচীন নিদর্শনের অনেকগুলোর আনা হয়েছে মিশর জাদুঘর থেকে। এই জাদুঘর রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারে। বাকি নিদর্শনগুলো সংগ্রহ করা হয়েছে সম্প্রতি খনন করা ফারাও যুগের বিভিন্ন সমাধি থেকে।
মিশরের এই গিজা জাদুঘর প্রতি বছর 10 লাখ দর্শনার্থী টানবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের, আর 2030 সালের মধ্যে যা বেড়ে দাঁড়াবে 3 কোটি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করছে এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। গণভোটের সময় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও মতবিরোধ, ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বার্থে ছাড় দেওয়ার আহ্বান। রাজধানীর মোহাম্মদপুরে রাসেল নামে এক তরুণ খুন, হত্যার মূল হোতা পেপার বাবু ও তার সহযোগী মোবারক গ্রেপ্তার। লোকসানের কারণে মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ করল সিরাজগঞ্জের খামারিরা, দাম বাড়ানোর দাবি। বগুড়ায় বিমানবন্দর চালুর কথা থাকলেও অগ্রগতি নেই, রেলপথ প্রকল্পেও দ্রুত বাস্তবায়ন চায় উত্তরের মানুষ। এবং কয়েকদিনের অতিবৃষ্টির পর কেনিয়ায় ভূমিধসে অন্তত 21 জনের প্রাণহানি, এখনো খোঁজ মেলেনি আরও 30 জনের। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।